ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের সিদ্ধান্তে পরিষ্কার, সিপিআইএম এর সাথে জোট নয়। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদের যা সার্ভে, সেই সার্ভে অনুযায়ী পশ্চিমবঙ্গে একা লড়াটা সঠিক বলে মনে হয়েছে, তাই তারা একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। আমিও তাদের সিদ্ধান্ততে বলেছি। আর একদিকে আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকীর সঙ্গে আসন রফার জোট জটিলতা অনেকটা কাটিয়ে ফেলল সিপিআইএম। আলিমুদ্দিনের অল ইন্ডিয়া ভাসছে হাতি এবং লেজের তত্ত্ব। তাহলে কি সিপিআইএম তথা বামফ্রন্ট একা লড়বে, না নিজের মতো সিদ্ধান্ত নেবে? ইতিহাস একটা কথা বলে, কোনো সাম্রাজ্য একদিনে শেষ হয় না। নেপোলিয়ন বোনাপার্ট, ব্রিটিশ লায়ন, হিটলার, মুঘল রাজবংশ পতন হয়েছে, কারণ এই মহা চরাচরে এক অদৃশ্য নিয়ম খেলে বেড়ায়, যার নাম ল অফ অ্যাভারেজ। সহজভাবে বললে গড়ের নিয়ম, গড়ের গেরো। আপনি যেদিকে দেখবেন সেখানে এই খেলা নীরবে বহমান। দীর্ঘ উত্থানের পর পতন, আবার দীর্ঘ পতনের পর উত্থান। পশ্চিমবঙ্গের 34 বছরের শাসন, তারপর 2021 শূন্য। এখন প্রশ্ন হলো, এক নির্বাচনেই কি শেষ, নাকি ল অফ অ্যাভারেজ এখানেও তার খেলা দেখাবে? এবার ল অফ অ্যাভারেজের সাথে নিরস অঙ্কগুলো একটু মিলিয়ে দেখি। দর্শকের প্রতি অনুরোধ, এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে দেখলে প্যাটার্নটা বুঝতে সহজ হবে। 1967 থেকে 1969 ইউনাইটেড ফ্রন্টের গঠন, 1977 বামফ্রন্টের সরকার গঠন, জ্যোতি বসু। 1990 থেকে 2000 সিপিআইএম ক্ষমতার চূড়ান্ত শিখরে। আর ঠিক এর পর থেকেই মানুষ ধীরে ধীরে সিপিআইএমকে ডিক্লাইন করতে শুরু করে এবং 2011 সালে সিপিআইএমের চূড়ান্ত পতন ঘটে আর নতুন সাম্রাজ্যের উদয় হয়, তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জি। দেখুন কিভাবে উত্থান, কিভাবে পতন ঘটছে, আর তার সাথে নতুন ক্ষমতা এন্ট্রি নিচ্ছে। 2016 সিপিআইএমের ভোট ব্যাংক কমলো, 2021 সিপিআইএম একেবারে শূন্য আসনে নেমে এলো। তাহলে কি সিপিআইএম শূন্যই থেকে যাবে? এক কথাই উত্তর না। প্রকারান্তরে চলমান ক্ষমতা কি বাড়তেই থাকবে? উত্তর না। কেননা ল অফ অ্যাভারেজের গেরোতে তাদেরও সন্ধ্যা ঘনিয়ে আসবে, আর যার পতন হয়েছে তার সকাল সম্ভাবনাময় হতে পারে, অথবা অন্য কোনো নতুন ক্ষমতা মঞ্চে এন্ট্রি নেবে। তাহলে শুধুই টিএমসি বনাম বিজেপি, নাকি নিঃশব্দে ফিরে আসছে লাল পতাকা? যে দল 2021 শূন্য, তারা কি 2026 কিংমেকার? মোহাম্মদ সেলিম পুনর্জাগরণের মুখ, নাকি আরেকটি পরীক্ষামূলক অধ্যায়? এখন আর আবেগ নয়, তথ্য, পরিসংখ্যান, কৌশল। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, বামফ্রন্টের কৌশলগত পুনর্গঠন, জোটের সমীকরণ এবং মোহাম্মদ সেলিমের নেতৃত্বের একটি গভীর রাজনৈতিক বিশ্লেষণ। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ হিসাবে চিহ্নিত হতে চলেছে। 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসানের পর থেকে যে দ্বিমুখী রাজনীতি টিএমসি বনাম বিজেপির ধারা প্রবাহিত ছিল, 2026-এর প্রাক্কালে সেখানে বহুমুখী সমীকরণের একটি আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআইএম এর নেতৃত্বে বামফ্রন্ট যখন পুনরায় নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণের লড়াইয়ে অবতীর্ণ, তখন জোটের জটিলতা এবং নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন জনমানসে এবং দলের অন্দরে দানা বেঁধেছে। 2026 সালের 7ই মে বা তার আগে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল এবং পরবর্তীকালে রাজ্যের উত্তাল সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে আরজিকর কাণ্ড এবং নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আইনি লড়াই বামফ্রন্টের জন্য এক নতুন আশার আলো এবং একই সাথে কঠিন চ্যালেঞ্জও তৈরি করেছে। বামফ্রন্টের জোট কৌশল, দ্বন্দ্ব ও সম্ভাবনার নতুন সমীকরণ। 2026-এর নির্বাচনে বামফ্রন্ট এককভাবে লড়বে নাকি জোটবদ্ধ হয়ে, তা নিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটে 5 ফেব্রুয়ারি 2026। ভারতের জাতীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে তারা রাজ্যের 294টি আসনেই এককভাবে লড়াই করবে।
কংগ্রেসের এই সিদ্ধান্তের ফলে 2021 সালের সংযুক্ত মোর্চা বা 2024 লোকসভা নির্বাচনের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট এসডি এর অস্তিত্ব সংকটে পড়েছে। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই সিদ্ধান্তকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তার মতে কংগ্রেসের সাথে কখনোই কোনো আনুষ্ঠানিক জোট ছিল না, যা ছিল মূলত একটা আসন সমঝোতা, এর বাইরে কিছু নয়। 12 ফেব্রুয়ারি 2026 আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠক করেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী এবং বামফ্রন্ট নেতৃত্ব বিমান বোস ও মোহাম্মদ সেলিম। আলোচনার বিষয় ছিল 2026 নির্বাচনকে সামনে রেখে জোট সম্ভাবনা ও আসন সমঝোতা। সূত্রের খবর অনুযায়ী আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী প্রায় 45টি আসন দাবি করেছেন, আর সিপিএমের তরফে জানানো হয়েছে 25টির বেশি আসন দেওয়া সম্ভব নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতটা কি? দুপক্ষই নমনীয় মনোভাব নিয়ে আলোচনা করছেন, অর্থাৎ দরজা বন্ধ হয়নি, বরং এটা বলা যেতে পারে দরজা আধ খোলা। কংগ্রেসের সাথে জোট না হওয়ার সুবিধা ও অসুবিধা। কংগ্রেসের একক লড়াইয়ের সিদ্ধান্ত বামফ্রন্টের জন্য মিশ্র ফলাফল বয়ে আনতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জোট না হওয়ার প্রধান অসুবিধা হলো ভোট বিভাজন। 2021 সালের বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল যে বিরোধী ভোট যখন বিভক্ত হয় তখন তার সরাসরি সুবিধা পায় তৃণমূল কংগ্রেস। তবে বামফ্রন্টের জন্য এর কিছু কৌশলগত সুবিধাও রয়েছে। দীর্ঘদিন ধরে দলের একাংশের মধ্যে একটা ক্ষোভ ছিল যে কংগ্রেসের সাথে জোট করার ফলে বামপন্থীদের নিজস্ব আদর্শগত লড়াই কিছুটা হলেও ঝাপসা হয়ে যাচ্ছে এবং কট্টর বামপন্থীরা এটা ভালো চোখে দেখছেন না, এবং এর থেকে দলের মধ্যে চাপা অসন্তোষও তৈরি হচ্ছে। বিশেষ করে ফরওয়ার্ড ব্লক এবং আরএসপির মতো শরিক দলগুলি বারবার কংগ্রেসের সাথে জোটের বিরোধিতা করে এসেছে। এখন আলোচিত হবে নির্বাচনী বছর, জোটের ধরন, ফলাফল, আসন এবং বামফ্রন্টের ভোট শতাংশ। 2016 বামফ্রন্ট কংগ্রেস সমঝোতা, বামফ্রন্ট 32, কংগ্রেস 44, ভোট 19.75%। 2021 সংযুক্ত মোর্চা, বাম কংগ্রেস আইএসএফ, বামফ্রন্ট 0, কংগ্রেস 0, আইএসএফ 1, 4.73%। 2024 লোকসভা বামফ্রন্ট কংগ্রেস সমঝোতা, ভোট 5.67%। এই পরিসংখ্যান থেকে একটা জিনিস খুবই স্পষ্ট যে জোটের মাধ্যমে বামফ্রন্ট খুব একটা লাভবান হতে পারেনি, এটা ক্লিয়ার। বরং একক শক্তিতে লড়াই করলে বামপন্থীরা তাদের হারানো জমি পুনরুদ্ধারের জন্য নিজস্ব সংগঠনকে আরও বেশি সক্রিয় করার সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে। একই সাথে দলের ভিতরের অসন্তোষের আগুনেও জল ঢালা যেতে পারে। বামফ্রন্টের অভ্যন্তরীণ জটিলতা ও শরিকি অসন্তোষ, সিপিআইএম এর নেতৃত্বে পরিচালিত বামফ্রন্টের অন্দরে জোট নিয়ে টানাপোড়েন দীর্ঘদিনের। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি এবং আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন যে কংগ্রেসের সাথে বিগত নির্বাচনগুলিতে জোট কখনো কোনো সুফল বয়ে আনেনি। শরিক দলগুলোর অভিযোগ, কংগ্রেসের অনেক ভোট বিজেপির দিকে চলে যায়, কিন্তু বামপন্থীদের ক্যাডার ভোট কংগ্রেসের দিকে স্থানান্তরিত হলেও তার প্রতিদান পাওয়া যায় না। তাহলে কি সিপিআইএম তথা বামফ্রন্ট একা লড়বে? মতামত দর্শকরাই দেবেন। 2026 বিধানসভা ভোটের আগে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বামফ্রন্ট এখনও নতুন জোট সন্ধানে ব্যস্ত। তাহলে কি সিপিআইএম এর আত্মবিশ্বাসের অভাব? উত্তর আপনারা দেবেন। মোহাম্মদ সেলিমের নেতৃত্ব এবং গ্রহণযোগ্যতা একটি পর্যালোচনামূলক বিশ্লেষণ। 2025 সালের 25 ফেব্রুয়ারি ডানকুনির সম্মেলনে মোহাম্মদ সেলিম পুনরায় সিপিআইএম এর রাজ্য সম্পাদক হিসাবে নির্বাচিত হন। মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সিপিআইএম এক নতুন উদ্যমে কাজ শুরু করেছে, যেটা বলার অপেক্ষা রাখে না, যা মূলত সাসপেন্স এবং অ্যাগ্রেসিভ রাজনীতির মিশেল। তবে মোহাম্মদ সেলিমের গ্রহণযোগ্যতা নিয়ে দলের অন্দরে এবং বাইরে নানাবিধ প্রশ্ন রয়েছে। নেতৃত্বের সাফল্য ও সাংগঠনিক পরিবর্তন। মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সিপিআইএম সোশ্যাল মিডিয়ায় তাদের উপস্থিতি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এটা আমরা রিয়েল লাইফেও দেখতে পাচ্ছি। কিন্তু মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া ভোট দেয় না। যেমন চোর ধরো জেল ভরার মতো কর্মসূচিগুলি নিচুতলার কর্মীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করতে সক্ষম হয়েছে। প্রকারান্তরে তাদেরকে নতুন অক্সিজেনের সাহায্যে ইন্সপায়ার্ড করা গেছে, যা বিগত পঞ্চায়েত নির্বাচনে কিছুটা হলেও সুফল দিয়েছিল।
মোহাম্মদ সেলিমের নেতৃত্বে গঠিত নতুন 80 সদস্যের রাজ্য কমিটিতে 11 জন নতুন মুখ এবং 14 জন মহিলা সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলের সংহতি এবং জেন্ডার ব্যালেন্সের প্রতি তার অঙ্গীকার প্রকাশ করে। বামফ্রন্টের অন্দরে অসন্তোষ ও বিতর্কের মেঘ। মোহাম্মদ সেলিমের নেতৃত্বের একটি অন্যতম বিতর্কের দিক হল তার সাম্প্রতিক রাজনৈতিক পদক্ষেপ। 2026 সালের 28 জানুয়ারি নিউ টাউনের একটি 5 স্টার হোটেলে বহিষ্কৃত তৃণমূল নেতা এবং নবগঠিত জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের সাথে তার দীর্ঘ বৈঠক রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বামফ্রন্টের শরিক দলগুলি, বিশেষ করে ফরওয়ার্ড ব্লক, এই বৈঠক নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছে। একটি ধর্মভিত্তিক রাজনীতিতে যুক্ত নেতার সাথে মোহাম্মদ সেলিমের এই গোপন বৈঠক বামফ্রন্টের দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী বলে মনে করছেন অনেকে। এছাড়াও দলের একাংশের মতে মোহাম্মদ সেলিম অনেক সময় গণতান্ত্রিক কেন্দ্রিকতা বজায় না রেখে একক সিদ্ধান্তে কাজ করেন। বিশেষ করে শুভঙ্কর সরকারের নেতৃত্বাধীন কংগ্রেসের প্রতি তার নরম মনোভাব এটাই প্রমাণ করে। আবার কখনো কখনো কঠোর অবস্থানের দোলাচাল দলের নিচুতলার কর্মীদের বিভ্রান্ত করতে যথেষ্ট ভূমিকা নেয়। সংখ্যালঘু রাজনীতির নতুন সমীকরণ, হুমায়ুন কবির ও আইএসএফ ফ্যাক্টর। পশ্চিমবঙ্গের নির্বাচনে সংখ্যালঘু ভোট প্রায় 30%। 2011 সেন্সাস বরাবরই নির্ণায়ক ভূমিকা পালন করে। 2011 সাল থেকে এই ভোটের সিংহভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে ঢুকছে। কিন্তু 2026-এর নির্বাচনে এই ভোট ব্যাংকে বড় ধরনের ফাটল ধরার সম্ভাবনা দেখা দিয়েছে। জনতা উন্নয়ন পার্টি জেইউপি এবং হুমায়ুন কবির কতটা প্রাসঙ্গিক? মুর্শিদাবাদের প্রভাবশালী নেতা হুমায়ুন কবির 2025 সালের 22 ডিসেম্বর জনতা উন্নয়ন পার্টি গঠন করেন। বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের কথা বলে তিনি রাজ্যের সংখ্যালঘু আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। হুমায়ুন কবির দাবি করেছেন তিনি 2026-এর নির্বাচনে কিংমেকার হবেন, কিন্তু বাস্তবে তিনি কিংমেকার না ডিল মেকার হবেন? উত্তর আপনারা দেবেন। জেইউপি প্রধান মিস্টার হুমায়ুন কবির আরও দাবি করেন তিনি তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদের শূন্যে নামিয়ে আনবেন। জানি না এর কতটা বাস্তবতা আছে, তবে এটা ঠিক কিছু ভোট তো উনি কাটবেনই, এ বিষয়টা থেকে অস্বীকার করতে পারে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএম এবং বাম জোটের সম্ভাবনা। নওশাদ সিদ্দিকীর নেতৃত্বাধীন আইএসএফের সাথে বাম ফ্রন্টের সম্পর্ক এখনও অমীমাংসিত। মিস্টার নওশাদ সিদ্দিকী বারবার জোটের আহ্বান জানালেও আসন ভাগাভাগি নিয়ে জটিলতা কিন্তু রয়েই গেছে। তবে নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা দক্ষিণ 24 পরগনার মতো এলাকাগুলিতে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আগামী দিনে দাঁড়াবে। যদি বামফ্রন্ট, আইএসএফ এবং হুমায়ুন কবিরের দল একসাথে লড়াই করে, তবে রাজ্যের 120টি সংখ্যালঘু প্রধান আসনে তৃণমূলের বড় ধরনের ক্ষতি হতে পারে। জেলাভিত্তিক সংখ্যালঘু জনসংখ্যা পার্সেন্টেজ, বিধানসভার আসন সংখ্যা: মুর্শিদাবাদ 66.27%, ওভারঅল আসন সংখ্যা 22। মালদহ 51.27%, ওভারঅল আসন সংখ্যা 12। উত্তর দিনাজপুর প্রায় 50%, ওভারঅল আসন সংখ্যা 9। এই তথ্যগুলি সবই 2011 সেন্সাস অনুযায়ী। আজ থেকে 14 বছর আগের, কেননা তারপর থেকে 2025 পর্যন্ত কোনো সেন্সাস হয়নি। বর্তমানে এই সংখ্যা আরও বেশি, আর এই সংখ্যালঘু ভোট সংখ্যাই পশ্চিমবঙ্গে সরকার গঠনের মূল কারিগর। তথ্য অনুযায়ী আসনগুলিতে তৃণমূলের একাধিপত্য খর্ব হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আরজি কর কাণ্ড ও নিয়োগ দুর্নীতি। 2026 নির্বাচনের প্রধান হাতিয়ার হতে চলেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ও সততার প্রতীকের প্রতি অবিশ্বাস। আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া বর্বরচিত ঘটনা মানুষ স্বাভাবিকভাবে নেয়নি। বিশেষ করে রাজ্যের মধ্যবিত্ত এবং শিক্ষিত সমাজের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং মানুষ এটাকে একটা সামাজিক ক্ষত হিসাবে দেখছে। এই ঘটনার পর থেকে মমতা ব্যানার্জির ব্যক্তিগত সততার প্রতীক ভাবমূর্তি বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। নিয়োগ দুর্নীতি মামলায় সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সক্রিয় ভূমিকা সিপিআইএমকে আইনি এবং নৈতিক স্তরে অনেকটাই এগিয়ে রেখেছে। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো টিএমসির জনকল্যাণমূলক প্রকল্পগুলি তৃণমূলের গ্রামীণ ভোট ব্যাংকে এখনও শক্তভাবে ধরে রেখেছে এবং সাম্প্রতিক মমতা ব্যানার্জির ডিক্লারেশন, যুবশ্রী, ভূমিহীন ক্ষেত মজুর, কৃষক বন্ধু
এই ধরনের প্রোগ্রামগুলো মমতা ব্যানার্জিকে শক্ত মাটিতে দাঁড় করিয়ে রেখেছে সবসময়। তবে সেটা কতক্ষণ টিকে থাকবে এটা বলা যাবে না। এই প্রোগ্রামগুলোই বামফ্রন্টের সামনে বড় চ্যালেঞ্জ। বামফ্রন্টের সামনে বড় চ্যালেঞ্জ হলো এই সরকারি সাহায্যের বিকল্প হিসাবে একটি সুসংগত এবং সুসংহত অর্থনৈতিক মডেল মানুষের সামনে প্রজেক্ট করা, সম্ভাব্য লড়াই এবং আসন সংখ্যা নিয়ে পূর্বাভাস। যদি বামফ্রন্ট এককভাবে লড়াই করে তবে তারা মূলত বিজেপি বিরোধী এবং তৃণমূল বিরোধী ভোটারদের বিকল্প হতে চাইবে। লোকসভা নির্বাচনের ট্রেন্ড অনুযায়ী বামপন্থীরা অনেক জায়গায় তাদের ভোট বাড়াতে সক্ষম হয়েছে, যদিও তা আসনে রূপান্তরিত হয়নি। কিন্তু আসনে রূপান্তরিত না হলেও এটা প্রমাণিত যে সিপিআইএমের ব্যালট বক্স অনেকটাই বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর বর্তমানে স্ট্যাটিস্টিকও সেদিকেই অঙ্গুলি নির্দেশ করছে। ভোটের ফলাফলে আসনের সম্ভাবনা: একক লড়াইয়ের ক্ষেত্রে বামফ্রন্ট 20 থেকে 25টি আসন পাওয়ার সম্ভাবনা আছে বলে কোনো অভ্যন্তরীণ সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এগুলো সবই বর্তমান অবস্থান পর্যবেক্ষণের অনুমান মাত্র। বিশেষ করে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের কিছু অংশে সিপিআইএমের ভোটে ফেরার সম্ভাবনা প্রবল। 2. জোটবদ্ধ লড়াইয়ের ক্ষেত্রে যদি আইএসএফ এবং ছোট দলগুলির সাথে সফল আসন সমঝোতা হয় তবে এই সংখ্যা 30 থেকে 40 পর্যন্ত পৌঁছাতে পারে। তবে আবার বলছি, এগুলো সবই অবস্থার পরিপ্রেক্ষিতে অনুমান মাত্র। এখানে একটা কোট, যদি ভোট ন্যাচারাল হয়, আদারওয়াইজ এই অ্যাজাম্পশন কাজ করবে না। সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট বিভাজনের সরাসরি ফায়দা বামপন্থীরা পেতে পারে। প্রধান বিরোধী দলগুলির প্রতিক্রিয়া ও প্রভাব: বামফ্রন্ট তথা সিপিআইএমের এই সক্রিয়তায় তৃণমূল ও বিজেপি উভয়েই সতর্ক, আর সতর্ক হওয়ারই কথা। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর জন্য 215+ আসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এটা আমি আগের ভিডিওতে বলেছি। তৃণমূলের কৌশল হলো ভেরি সিম্পল, বামফ্রন্ট কংগ্রেসকে অপ্রাসঙ্গিক প্রমাণ করে ভোট লড়াইকে তৃণমূল বনাম বিজেপিতে সীমাবদ্ধ রাখা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মনে করছেন যে বামেদের ভোট বাড়লে তা আসলে টিএমসিকেই ক্ষতি করবে। তবে আরএসএস এর সাথে কোঅর্ডিনেশনের মাধ্যমে বিজেপি তাদের হারানো গ্রামীণ ভোট ফিরে পাওয়ার প্রবল চেষ্টা করছে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বামফ্রন্টের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই, ডু অর ডাই, আদারওয়াইজ গেট লস্ট। মোহাম্মদ সেলিমের নেতৃত্বাধীন সিপিআইএম যদি সংখ্যালঘু রাজনীতির জটিল সমীকরণ এবং আরজিকর কাণ্ড পরবর্তী জনরসকে সঠিক দিশা দিতে পারে তবে তারা রাজ্যে একটি শক্তিশালী তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। তবে জোট নিয়ে জটিলতা, ধোঁয়াশা এবং নেতৃত্বের একাংশের প্রতি অনাস্থা বামফ্রন্ট তথা সিপিআইএমের চলার পথকে কাঁটার রাস্তায় পরিবর্তিত করতে পারে। আর যদি এটা হয় তাহলে এটা হবে সিপিআইএমের জন্য সুইসাইড জোন, একটা ডিজাস্টার। আগামী কয়েক মাস রাজ্যের রাজনৈতিক মেরুকরণ কোন দিকে যায় তার উপরই নির্ভর করবে 2026-এর চূড়ান্ত ফলাফল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।